আচ্ছা, আমি কোথায় ছিলাম? আচ্ছা, তাহলে বলছিলাম এই যে যখন কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরকার যখন স্পেশালি এম্পাওয়ার্ড করবেন তখন ওনার নামটা হয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটার কথা বলা আছে 12(2)-এ। 12(4)-এ বলা হচ্ছে যখন কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই ধরনের দেখি। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যখন কোনো স্পেশাল এম্পাওয়ার্ড করবেন তখন ওনার নাম হবে শুধুমাত্র শুধুমাত্র স্পেশাল ম্যাজিস্ট্রেট। আমরা আগে কিন্তু এখানে এক্সিকিউটিভ শব্দ দেখছি, এখানে কিন্তু নাই। আর 12(6)-এ আমরা দেখতেছি যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে স্পেশাল এম্পাওয়ার্ড করা হয় তখন ওনার নামটা হয়ে যায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার মানে পার্থক্যটা কোথায়? এই দুইটাতে আমরা মেট্রোপলিটন এবং এটাতে এক্সিকিউটিভ দেখলাম, কিন্তু এটাতে জুডিশিয়াল শব্দটা উল্লেখ নেই। পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট বেশি। এখান থেকে পিলিতে কোয়েশ্চেন আসে, পিলিতে জিজ্ঞেস করবে যে যখন কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয় বা বিশেষ ক্ষমতা দেওয়া হয় তখন তার নামটা কি হয় এবং কতটা বলা আছে জিজ্ঞেস করতে পারে। তার নাম হচ্ছে শুধুমাত্র বিশেষ ম্যাজিস্ট্রেট। কথাটা বলা আছে 12 সাবসেকশন 4-এ। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? ওকে, এখন আমরা একটু সামনের দিকে যাব। জাস্ট আপনারা যখন পড়বেন, পড়ার সময় মূল বিয়ার একটা বাইরে আপনারা যে অন্যান্য যে বইগুলা এগুলো দয়া করে পড়বেন না। এগুলা পড়লে আপনারা পরীক্ষা ধাক্কা খাবেন। শীট বেস পড়াশোনা বন্ধ করে দেন, গাইড বেস পড়াশোনা বন্ধ করে দেন। আমি বলবো কখন গাইড পড়তে হবে, আমি বলে দিব। এখন আপাতত শুধুমাত্র আপনার বিয়ার একটা পাশে নিবেন আর লেকচারটা রাখবেন, দাগায় রাখবেন মূল জিনিসগুলা, ইনশাল্লাহ। এরপর আর বাকিটা আমি বলে দিব। এবার আমরা দেখবো সেকশন 15। সেকশন 15-তে একটু দেখেন, আমরা দুইটা সেকশন একসাথে করবো, কমপ্লিট করবো। একটা সেকশন 15 আর একটা হচ্ছে সেকশন 19। একটু দেখেন, দুইটা কিন্তু আমরা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ নিয়ে বলবো। এটাও ম্যাজিস্ট্রেটের বেঞ্চ, এটাও ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা কোন জায়গার জন্য। একটু দেখেন, এটা হচ্ছে মেট্রোর বাইরে, মেট্রোর বাইরে অর্থাৎ আউট অফ মেট্রো, আউট অফ মেট্রো, আউট অফ মেট্রোর জন্য যে ম্যাজিস্ট্রেট বেঞ্চের কথা বলা আছে সেটা হচ্ছে সেকশন 15-তে। খেয়াল করেন, আউট অফ মেট্রো। এখন এটা কে করবে? সরকার। দেখেন, সরকার কে করবে? সরকার। এখন এরপর আছে সরকার করবে, বুঝলাম। মেট্রো বাইরে, তাও বুঝলাম। কতজনকে নিয়ে? 2 বা ততোধিক। 2 বা ততোধিক, এই শব্দটা ইম্পর্টেন্ট। কতজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়? উত্তর হবে 2 বা ততোধিক। কে করবেন? সরকার করবেন। এবার এটা ক্লিয়ার। এবার সেকশন 19-এ আমরা দেখব মেট্রোর জন্য। মেট্রোতে এটা হচ্ছে মেট্রোর জন্য বেঞ্চ। খেয়াল করবেন, মেট্রোর জন্য বেঞ্চ, তাও 2 বা ততোধিক, 2 বা ততোধিক। তাহলে আউট অফ মেট্রোর জন্য যে বেঞ্চ গঠন করে কে করবে? সরকার করবে। কাদেরকে নিয়ে করবে? 2 বা ততোধিক ম্যাজিস্ট্রেটকে। এখন এইখানে একটা বিষয় জানা আছে, এখানে যে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট, সেটা হতে পারে ফার্স্ট ক্লাস, সেটা হতে পারে সেকেন্ড ক্লাস, সেটা হতে পারে থার্ড ক্লাস। এখন এতটুকু ক্লিয়ার? তাহলে 2 বা ততোধিক, ফার্স্ট ক্লাস হোক, সেকেন্ড ক্লাস হোক, থার্ড ক্লাস হোক, যে কোনো ক্লাসের ম্যাজিস্ট্রেট নিয়ে কি করবেন? সরকার আউট অফ মেট্রোর জন্য একটা বেঞ্চ গঠন করবেন। আচ্ছা, এটা সেকশন 15-তে বলা হয়েছে। এবার এই যে সেকশন 19-এ যে মেট্রোর জন্য সরকার বেঞ্চ গঠন করবে, আমার প্রশ্নটা হচ্ছে এখানে কাদেরকে নিয়ে বেঞ্চ গঠন করবে? দেখি একটু বলেন। আমার কথা ক্লিয়ার? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসে বাকিদের কি মতামত? আচ্ছা, দেখেন, আমরা জানি মেট্রোপলিটনে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নাম নেই, কিন্তু মেট্রোপলিটনে এই যে মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলা হয়। আর মেট্রোতে যখন কোনো বেঞ্চ গঠন করবেন তখন এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়েই সেই বেঞ্চটা গঠন করবেন। চিফ মেট্রোপলিটনকে নিয়ে না, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নিয়ে বেঞ্চ গঠন করবেন না। ক্লিয়ার আপু? এখন দেখেন, তাহলে চিফ মেট্রোপলিটনকে কি করবে? চিফ মেট্রোপলিটন যে বিধিবিধানটা রেডি করে দিবেন সেই বিধিবিধান অনুসারে এই বেঞ্চটা রান করবেন। এখন আমরা একটু আরেকটু সামনের দিকে যাই। তাহলে সেকশন, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম, উনি বিধিবিধান যেটা রেডি করে দিবেন সেই বিধিবিধান অনুসারে ওই বেঞ্চগুলো রান করবেন, ওই বেঞ্চ কাজ করবেন। ক্লিয়ার? গঠন কি সরকার করবে না?
হ্যাঁ, সরকার গঠন করবে। আর বিধিবিধানটা রেডি করে দিবে হচ্ছে মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? ওকে, এখন আমরা যাব সেকশন 22-এ। সেকশন 22 জিনিসগুলো আসলে একটু আপনারা এভাবে পড়বেন, সেকশন 22 আর সেকশন 25 একটু দেখেন। সেকশন 22 হচ্ছে কি নিয়ে ডিল করে, সেকশন 25 কি নিয়ে ডিল করে একটু দেখি। এটা হচ্ছে খেয়াল করবেন, একটু মনোযোগ রাখবেন। জাস্টিসেস অফ দ্য পিস, জাস্টিস অফ দ্য পিস অফ মফস্বল, জাস্টিসেস অফ দ্য পিস আপনাদের সামনে বিয়ারেট রাখবেন, জাস্টিস অফ দ্য পিস অফ মফস্বল, খেয়াল করেন মফস্বল। আর এটা হচ্ছে এক্স অফিসিও, খেয়াল করবেন এক্স অফিসিও, এক্স অফিসিও, খেয়াল করেন এক্স অফিসিও জাস্টিস অফ দ্য পিস, জাস্টিস অফ দ্য পিস। তাহলে এটা হচ্ছে মফস্বলের জন্য। আর এটা এখানে একটা শব্দ আছে এক্স অফিসিও, আমি এটা ক্লিয়ার করার পর এদিকে যাচ্ছি। দেখেন এই যে জাস্টিস অফ দ্য পিস মফস্বল, মফস্বলের জন্য যে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করবেন, এই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কে করবে? প্রথম কথা হচ্ছে সরকার করবে, খেয়াল করবেন সরকার করবে। এই জিনিসগুলো আপনারা নোট করে রাখেন ভালোভাবে, সরকার করবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে খেয়াল করেন অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে। এটা এমনি এমনি বললে হবে না, অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে বলতে হবে, অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে। এর পরবর্তী বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ওই ব্যক্তিকে বাংলাদেশে অবস্থিত অর্থাৎ অবস্থান করতে হবে। তাহলে বাংলাদেশে অবস্থান করে এরকম যে কোনো ব্যক্তিকে, বাংলাদেশে অবস্থান করে এরকম যে কোনো ব্যক্তিকে সরকার কি মফস্বলের জন্য জাস্টিস অফ দ্য পিস হিসেবে নিয়োগ দিতে পারেন। ক্লিয়ার এতটুকু? তার মানে বাংলাদেশের বাইরে যদি বসবাস করে হবে না, বাংলাদেশের বাইরে বসবাস করলে হবে না, তাকে বাংলাদেশে বসবাস করতে হবে। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে জাস্টিস অফ দ্য পিস অফ মফস্বল কত দ্বারা বলা হয়েছে? 22-এ। বাংলাদেশে অবস্থান করতে হবে এবং সরকার করবে। এবার আসেন এই যে এক্স অফিসিও শব্দটা আমাকে বুঝতে হবে। এক্স অফিসিও মানে কি? এক্স অফিসিও শব্দের অর্থ হচ্ছে আপনার অফিস বলে, খেয়াল করেন অফিস বলে, অফিস বলে অর্থাৎ অফিসের বলে যে ব্যক্তিদেরকে নিয়োগ করা হবে তাদেরকে মূলত অফিস বলেই জাস্টিস অফ দ্য পিস বলা হয়। এখন এই ক্ষেত্রে কারা কারা হতে পারেন আমরা এই জিনিসটা একটু দেখবো। অর্থাৎ আমরা যখন সেকশন 25-এ যখন যে জাস্টিস অফ দ্য মফস্বল দেখবো, একটু একজন আসছে, হ্যাঁ একটু দেখেন। তাহলে আমরা সেকশন 25-এ যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কি জাস্টিস অফ দ্য পিস। এই ক্ষেত্রে গিয়ে আমাকে যে বিষয়টা দেখতে হবে খেয়াল করেন, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজদেরকে সারা বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস বলা হয়। সুপ্রিম কোর্টের জাজদেরকে সারা বাংলাদেশের জন্য জাজেস অফ দ্য পিস বলা হয়। এরপরে আসেন, তো এরপরে খুব কেয়ারফুল একটু দেখবেন, মনোযোগ রাখবেন এখানে সেশন জাজ, সেশন জাজ। এরপর আসতেছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। খেয়াল করবেন প্রথমটা হচ্ছে কি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওনাদেরকে কি বলা হয়? পদাধিকার বলা, সারা বাংলাদেশের জন্য জাস্টিস অফ দ্য পিস বলা হয়। আর সেশন জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনাদেরকে নিজ নিজ অধিক্ষেত্রে জাস্টিস অফ দ্য পিস বলা হয়। নিজ নিজ এলাকায়, নিজ নিজ এলাকার জন্য, নিজ নিজ এলাকার জন্য ওনারা জাস্টিস অফ দ্য পিস হবেন। এখন আসেন, তাহলে এখন আমরা সেশন জাজ দেখি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখি, তার মানে নেই কে? নেই হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, CMM। এই জায়গাটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। পরীক্ষা আসতে পারে কোন ধরনের ম্যাজিস্ট্রেট জাজেস অফ দা পিস হতে পারে না বা জাস্টিস অফ দা পিস হতে পারে না, পরীক্ষা আসতে পারে, বা কাদেরকে নিয়ে গঠন করা হয় বা নিচের কোন ব্যক্তি থাকবেন না, এই ধরনের যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দা পিস না, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমরা যাব সেকশন 28-এ। আমি যখন বলেছিলাম, আমি যখন কলাম পড়াইছিলাম আমাদের দ্বিতীয় তফসিলে যখন কলাম পড়াইছিলাম, তখন সর্বশেষ 8 নম্বর যে কলামটা সেখানে গিয়ে বলেছিলাম যে কোন কোর্ট ট্রাই করবে, অপরাধের বিচার কোন কোর্ট করবে, সেই বিষয়টা বলেছিলাম 8 নম্বর কলামে। আর এই সেকশন 28-এ বলা হচ্ছে প্যানেল কোডের অধীনে, একটু মিউট, হ্যাঁ দেখেন যে প্যানেল কোডের অধীনে যে অপরাধগুলো করে, এই অপরাধগুলোর বিচার কারা করবেন সেই কথাটা বলা আছে সেকশন 28-এ। অর্থাৎ প্যানেল কোডের অধীনে
যে অপরাধগুলো করা হয় সেই অপরাধগুলোর বিচার কারা করবেন সেই কথাটা বলা আছে আপনার সেকশন 28 এখন কে করবেন দেখেন প্রথম কথা হচ্ছে হাইকোর্ট ডিভিশন এরপরে দেখেন খেয়াল করবেন মনোযোগ রাখবেন সেশন কোর্ট এরপরে এই জায়গাটা দেখেন অন্যান্য আদালত যাদেরকে খেয়াল করেন অন্যান্য আদালত যাদেরকে ওই দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে এম্পাওয়ার্ড করা হয়েছে খেয়াল করেন এই যে অন্যান্য আদালত বলতে কারা অন্যান্য আদালত বলতে আমাদের দ্বিতীয় তফসিলের 8 নম্বর কলামে যাদেরকে এম্পাওয়ার্ড করা হয়েছে তারা কি করবেন প্যানেল কোর্টের অধীনে যে অপরাধগুলো এই অপরাধের বিচার করবেন তাহলে আমরা দেখলাম হাইকোর্ট ডিভিশন সেশন কোর্ট এরপর অন্যান্য আদালত ক্লিয়ার এতটুকু ক্লিয়ার রাজস্বী কাকু ক্লিয়ার এখন এবার এই সেকশনটা ইম্পর্টেন্ট 28 খ যেটা আছে এটা ইম্পর্টেন্ট আমরা সিআরপিসি তে কিশোর বলতে কত বছরকে বুঝবো সিআরপিসির অধীনে কিশোর বলতে 15 বছরের নিচে খেয়াল করবেন 15 বছরের নিচে এই জিনিসটা ইম্পর্টেন্ট 15 বছরের নিচে হ্যাঁ দেখেন তাহলে 15 বছরের নিচে যাদের বয়স তাদেরকে সিআরপিসির অধীনে কিশোর বলা হয় এটা ইম্পর্টেন্ট এক গেল দ্বিতীয় কথা হচ্ছে দেখেন খুব ইম্পর্টেন্ট এই যে 15 বছরের অধীন যে কিশোর নিচে যে কিশোররা তাদের বিচার করবেন কে সেটা দেখবো কখন করবেন সেই জিনিসটা দেখবো প্রথম কথা হচ্ছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ব্যতীত অন্যান্য সকল অপরাধের বিচার করবেন হচ্ছেন খেয়াল করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরপরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট আদার ম্যাজিস্ট্রেট এম্পাওয়ার্ড খেয়াল করেন এম্পাওয়ার্ড এই জিনিসটা কি ইম্পর্টেন্ট না আপু এটা হচ্ছে সরি হ্যাঁ 29 খ দেখেন এখানে যে বিষয়টা প্রথম কথা হচ্ছে আপনাকে এখানে কিশোর বলতে কত বছর 15 বছরের নিচে বোঝানো হচ্ছে এখন 15 বছরের নিচে এই জিনিসটা কাউন্ট করার সময় একটা জিনিস খেয়াল করবেন এটা কখন থেকে কাউন্ট করবে বা কোন দিন পর্যন্ত কাউন্ট করবে যেদিন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে খেয়াল করেন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে যেদিন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা 15 বছর যে কাউন্ট করবে কখন পর্যন্ত সেটা যেদিন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে ওই দিন পর্যন্ত বা ম্যাজিস্ট্রেটের সামনে যখন হাজির করা হবে তখন তার বয়স যদি 15 বছর নিচে হয় তখন তাকে কিশোর হিসেবে বিবেচনা করা হচ্ছে বা কিশোর বলা হচ্ছে এবং তার অপরাধের বিচার করবে কে করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট যিনি এম্পাওয়ার্ড এখন কোন ধরনের অপরাধের বিচার করবেন বলা হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন ব্যতীত অন্যান্য সকল অপরাধের পরীক্ষায় যেখানে ভুল করবেন দেখেন যখন জিজ্ঞেস করা হয় যে কিশোরদের সিআরপিসির অধীনে কিশোরদের বিচার কে করেন সবাই বলে দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিন্তু একটু ভালো করে দেখবেন আদার ম্যাজিস্ট্রেটের বিষয়টা বলা আছে এম্পাওয়ার্ড একটু অন্যান্য ম্যাজিস্ট্রেট এনি ম্যাজিস্ট্রেট এম্পাওয়ার্ড এই জিনিসটা একটু দেখবেন সুতরাং ভুল করবেন না এবার আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন এখন সেটা কত একটু দেখেন আচ্ছা লেখা কি বোঝা যায় আমার বাংলা লেখা খুব বিশ্রী যাচ্ছে তো আচ্ছা বোঝা না গেলে আসলে এটার জন্য সরি কারণ বাংলা লেখা খুবই বিশ্রী সুতরাং এটার জন্য সরি আর কি কষ্ট করে বুঝে নেবেন সবাই দেখেন আমরা এই দুটা সেকশন এগুলার যদি আমি বলি যে স্টার যদি দিতে বলা হয় কোন ধরনের বাধা না থাকলে আমি স্টার দিতে থাকবো ধরেন 5 স্টার দিলাম আমরা যখন ক্লাস 10 এ পরীক্ষা দিতাম তখন আমাদের এই কিছু মডেল কোয়েশ্চেন এভাবে 5 স্টার 4 স্টার লেখা থাকতো এই দুটা সেকশন খুবই ইম্পর্টেন্ট অ্যাডভোকেসি ফিল্ডের জন্য দেখেন এখন আমরা দেখব আমরা তো সাধারণত ম্যাজিস্ট্রেটরা যে মামলা ট্রাই করে সেটা দেখি এখন এখানে স্পেশালি কিছু দেখেন সাধারণত ম্যাজিস্ট্রেট যে সমস্ত মামলাগুলো ডিল করেন বা যে মামলাগুলো ট্রাই করেন
তার বাইরে সরকার যখন কোনো ম্যাজিস্ট্রেটকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়, এই স্পেশাল পাওয়ারের বলে যে মামলা ট্রাই করেন, এই ট্রাই করার কথাটা বলা আছে এখানে। তাহলে আমি জাস্ট এখানে ট্রাই লিখতেছি, একটু দেখবেন। আর এখানে হচ্ছে পানিশমেন্ট লিখতেছি, একটু দেখবেন। 29 গয়ের অধীনে সরকার, খেয়াল করেন, 29 গয়ের অধীনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মনোযোগ রাখবেন একটু, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপর একটা খুব ইম্পর্টেন্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই যে চিফ জুডিশিয়াল, এডিশনাল চিফ জুডিশিয়াল এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনাদেরকে মৃত্যুদণ্ড ব্যতীত, খেয়াল করেন, ডেথ ব্যতীত, মৃত্যুদণ্ড ব্যতীত আল্লাহর দুনিয়ার যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধ কি বিচার করার ক্ষমতা দিয়েছেন। এরপরে তাহলে এইগুলো তো গেল একটা ক্লাস, আর একটা ক্লাস আছে, সেগুলা কারা? আচ্ছা সরি, একটা এখানে একটা জিনিস ইয়া হয়েছে, এটা সিএমএম, এটা সিএমএম হবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য সকল অপরাধের বিচার করতে পারেন, বিচার করবেন। এখানে শুধুমাত্র বিচার, দেখেন ট্রাই করবেন। এরপরে আসতেছে কি, ওনারা তো মৃত্যুদণ্ড, তাহলে এরপর আর নিচে কিছু আছে কিনা একটু দেখি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ওনারা আপ টু 10 ইয়ার, দেখেন আপ টু 10, তার মানে কি 10 বছর পর্যন্ত, যে সমস্ত অপরাধের শাস্তি 10 বছর পর্যন্ত, সেই সমস্ত অপরাধের বিচার করবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তার মানে ওনারা এর উপর এগুলো পারবেন না। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য সকল অপরাধের বিচার করতে পারবেন। তাহলে এই বিচারের অর্থাৎ বিশেষ যে ক্ষমতাটা বিচারের, সেটা বলা আছে 29 গতে। এখন খেয়াল করেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, চিফ মেট্রোপলিটন আছে, কিন্তু কি নাই? এসি জে এম নাই, একটু মাথায় রাখবেন। আচ্ছা এখন দেখেন, ওনারা তো বিচার করলো, এখন বিচার করার পরে এসিএমএম নাই, যে এসিএমএম নাই, এসিএমএম সরি, এসিএমএম নাই, এই জিনিসটা মাথায় রাখবেন। কোন ধরনের ম্যাজিস্ট্রেটকে বিশেষ মানে বিচারের বিশেষ ক্ষমতা দেওয়া হয় না, পরীক্ষায় কোয়েশ্চেন আসে সাধারণত। দেখবেন ব্যতিক্রম জিনিসগুলো পরীক্ষাতে একটু বেশি আসে, এই জন্য ব্যতিক্রম জায়গাগুলো একটু বেশি টাচ করবেন। এখন আসেন, ওনারা 29 গতে বিচার করলেন, বিচার করার পর ওনারা শাস্তি দিবেন। শাস্তিটা কত? শাস্তির কথা বলা আছে 33 কতে। খুব কেয়ারফুল দেখেন, আমরা সাধারণত জানি 32 ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা, সাধারণ যে ক্ষমতা সেটা সাধারণত 5 বছর, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত দিতে পারেন। কিন্তু এই যে একটু আগে যে ম্যাজিস্ট্রেটগণের কথা পড়ছিলাম, চিফ জুডিশিয়াল, এডিশনাল চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ওনারা যখন 29 গতে যখন কোন একটা বিচার করবেন, তখন আর ওনারা যে সাধারণ যে পাওয়ার 5 বছরের, ওই পাওয়ারটা না, তখন ওনারা একটু বেশি পাওয়ারফুল হয়ে যায়। তখন ওনারা কয় বছর দিতে পারেন? 7 ইয়ার্স। খেয়াল করেন, 7 ইয়ার্স পর্যন্ত কি দিতে পারেন? শাস্তি দিতে পারেন। দেখেন এবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা ডিল করে, ওনার বিচার করছেন হচ্ছে একটা মৃত্যুদণ্ড বিচার, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের একটা অপরাধের বিচার করেছেন, কিন্তু বিচার করলেও শাস্তি দিতে পারতেছেন কয় বছর? 7 বছর, যদিও ওনাদের সাধারণ ক্ষমতা 5 বছর। তাহলে এই স্পেশাল ক্ষমতা বলে ওনারা 7 বছর পর্যন্ত কি দিতে পারবেন? শাস্তি দিতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? অর্থাৎ 29 গতে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল ট্রাই করার, ওই ট্রাই করার পরে ওনারা কি দিবেন? শাস্তি দিবেন, 7 বছর পর্যন্ত শাস্তি দিতে পারেন। সেটা যে হোক, যারা মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড বিচার করবেন তারাও, আর যারা 10 বছর পর্যন্ত করবেন তারাও কি দিতে পারেন? 7 বছর পর্যন্ত শাস্তি দিতে পারেন। এই কথাটা বলা আছে 33 কতে। এখন দেখেন 33 কতে গিয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখেন বিচার করলো, বিচার করার পর এখন উনি একটা যাবজ্জীবন, ধরেন একটা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় একটা অপরাধে বিচার করলেন, করার পরে ওনার কাছে মনে হচ্ছে, মানে সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে মনে হচ্ছে না, 7 বছর শাস্তি দিলে খুব কম হয়ে যায়, তাহলে উনি কি করবেন? তখন উনি 347 এর অধীনে সেশন জাজ বরাবর সেটা ট্রান্সফার করে দিবেন শাস্তি বাড়ানোর জন্য। এতটুকু ক্লিয়ার? এই জায়গাটা ইম্পর্টেন্ট। কোন জায়গায় আছে? এটা ওখানে বলা আছে, 347 বলা আছে। এখন এখন আমরা দেখব সেকশন 33। একটু দেখেন 33-এ বলা হচ্ছে কি, 33-এ একটু মনোযোগ রাখবেন। আচ্ছা 33 আপু কোনটা বুঝি নাই? আচ্ছা দেখেন
আমরা 33 কতে দেখি যে 7 বছর পর্যন্ত পানিশমেন্ট দেওয়া যায়, 7 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়। এখন আপনি একটা মামলার সমস্ত সাক্ষ্য মানে সাক্ষ্য প্রমাণ শেষে সবকিছু শেষে আপনার কাছে মনে হচ্ছে না ওনাকে 7 বছর শাস্তি দিলে খুব কম হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে এখন আপনার করণীয় কি? আপনি তখন শাস্তি বাড়ানোর জন্য 347 সেকশন 347 এর অধীনে সেশন জাজ বরাবর মামলাটা কি করে দিবেন? ট্রান্সফার করে দিবেন। বুঝছেন আপু? এখন দেখেন, আমি এবার দেখেন আপনার এই যে 7 বছর ধরেন আমরা 33 কতে 7 বছরের একটা পানিশমেন্ট দেয়। এখন এটার বিরুদ্ধে আপনি আপিল কোথায় করবেন? আপিলটা অ্যাজ ইউজুয়াল আপনার যে কোর্টে আপিল করতেন অ্যাজ ইউজুয়াল কোর্টে আপিল করবেন 408। তাহলে আমরা জানি ওনাদের বিরুদ্ধে যায় কোথায়? আপিল যায় সেশন জাজে। এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কোন দণ্ড দিলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিলটা যায় হচ্ছে সেশন জাজ বরাবর। ঠিক একইভাবে 33 কয়ের অধীনে আপনি যদি 7 বছরও দেন, 7 বছর শাস্তি দিলে তাও যাবে কোথায়? 408 এর অধীনে সেশন জাজে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যতিক্রম রুল, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখবেন। 33 কয়ের অধীনে যদি কোনো পানিশমেন্ট দেওয়া হয়, 7 বছরের পানিশমেন্ট দেওয়া হলে তার আপিলটা কোথায় যাবে? সেশন জাজ বরাবর যাবে 708 এর অধীনে। এটা 708 এর ব্যতিক্রম বলা যায়, কারণ আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা সাধারণত 5 বছর ইয়া দেয়, ওটা আমরা একটু দেখবো এখন। 32-এ 5 ইয়ার্স কি দেয়? পানিশমেন্ট দেয়। 5 ইয়ার্স পানিশমেন্ট দিলে সেটা যায় কোথায়? সেশন জাজে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু 7 বছর দিছে, সবার একটা মাথায় আসতে পারে যেহেতু 5 বছর পর্যন্ত সেশন জাজে যায়, সুতরাং 7 বছর হলে মনে হয় হাইকোর্টে যাবে, কিন্তু ভুলেও এটা ভাবা যাবে না, বেশি ভাবতে যাবেন না, ভুল করবেন। এখন আমরা একটু দেখি, একটু দেখবেন সেকশন 32টা একটু দেখেন। এখানে হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা, ম্যাজিস্ট্রেটগণের শাস্তির কতটুকু শাস্তি দিতে পারেন সেটা বলা আছে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিবেন কয় বছর? দেখেন 5 ইয়ার্স। এবং ফাইন কতটুকু দিতে পারে? 10,000 টাকা। সেকেন্ড ক্লাস কতটুকু দিবেন? 3 ইয়ার্স। ফাইন কতটুকু দিবেন? 5,000। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 ইয়ার 2 কে 2 বছর 2,000 টাকা। তাহলে আমরা দেখে নিলাম ওনাদের যে ক্ষমতা কি আছে সেটা দেখে নিলাম। এবার আমরা চলে যাব সেকশন 33 তে। সেকশন 33 দেখেন, সেকশন 33 আমরা এর আগে 33 ক শেষ করলাম, এবার 33 দেখবো। 33-এ কি আছে একটু মনোযোগ দেখেন। 33 হচ্ছে আপনার জরিমানার সাথে, অর্থাৎ কারাদণ্ডের সাথে যখন জরিমানা দেওয়া হবে এবং এই কারাদণ্ড অনাদায়ে যে ইয়ার বিধান, কারাদণ্ড অনাদায়ে যে জরিমানা যদি আপনি ইয়া না করেন, পরিশোধ না করেন, জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিধান, জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিধানটা বলা আছে 33-এ। এখন এই যে জরিমানাটা, অবশ্যই জরিমানাটা আলাদা জরিমানা হলে হবে না, জরিমানাটা হতে হবে আপনার মূল কারাদণ্ডের সাথে, অর্থাৎ আপনাকে একটা কারাদণ্ড দিল, জরিমানাটাও দিল। এই ক্ষেত্রে এই সেকশনটা অ্যাপ্লাই হবে। আপনার খেয়াল করেন, আপনাকে কারাদণ্ড দেওয়া হলো, জরিমানা দেওয়া হলো, আপনি কারাদণ্ড ভোগ করলেন কিন্তু জরিমানাটা পরিশোধ করতে পারলেন না, এই ক্ষেত্রে এই সেকশনটা অ্যাপ্লাই হবে। এখন বলা হচ্ছে আপনি যদি জরিমানা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার কি হবে? আপনার মূল যে অপরাধের শাস্তি তার 4/1 পর্যন্ত, অর্থাৎ ধরেন আপনার যদি মূল যে অপরাধটা করছেন তার শাস্তি হচ্ছে 8 বছর, আপনাকে 4/1 পর্যন্ত কি দিবে? ওই জরিমানা অনাদায়ের জন্য কারাদণ্ড দিবে। তাহলে 4/1 মানে 2 বছর। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে খেয়াল রাখবেন, অর্থাৎ আপনাকে কয় বছর শাস্তি দিল ওইটা না, আপনার মূল শাস্তি যেটা আছে, ধরেন আপনার বইয়ে শাস্তি আছে 8 বছর কিন্তু আপনাকে এটার জন্য দিল 7 ইয়ার্স। এই 7 ইয়ারের 4/1 না, ওই যে মূল অপরাধ যেটা আছে, মূল অপরাধের যে শাস্তিটা আছে ওই অপরাধের ওই শাস্তির 4/1। খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে যত বছর দিল ওইটার 4/1 না, বইয়ের মধ্যে ওই অপরাধের জন্য যে শাস্তির বিধানটা আছে ওই শাস্তির 4/1। আচ্ছা, আমরা একটা সেকশন স্কিপ করে ফেলছি, সেটা কত দেখি কেউ বলতে পারেন কিনা? আমরা একটা সেকশন মিস করছি, সেকশন কত দেখি কেউ বলেন একটু, বলেন না। 31। হ্যাঁ, সেকশন 30 31। থ্যাংক ইউ। না, 30 ইম্পর্টেন্ট না, 31 ইম্পর্টেন্ট। 31-এ দেখেন,
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ যাচ্ছে। হাইকোর্ট ডিভিশন, সেশন জাজ, এরপরে জয়েন্ট সেশন জাজ। হাইকোর্ট ডিভিশন, সেশন জাজ এবং জয়েন্ট সেশন জাজ কি দণ্ড দিতে পারেন? ওনাদের দণ্ডের কথা বলা আছে 31-এ, আর একটু আগে আমরা দেখলাম 32-এ। 32-এ হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা। দেখেন হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো ধরনের দণ্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন সেশন জাজও আইনে অনুমোদিত যে কোনো ধরনের দণ্ড দিতে পারেন। তবে যদি ডেথ দেয় তাহলে সেটা অনুমোদন লাগবে। অনুমোদন, যদি সেশন জাজ মৃত্যুদণ্ড দিয়ে থাকেন তাহলে মৃত্যুদণ্ডটা কার্যকর করার জন্য অনুমোদন লাগবে, অর্থাৎ অ্যাপ্রুভাল লাগবে। এখন অ্যাপ্রুভালটা কার? হাইকোর্টের। সেটা কোথায় বলা আছে? 374 এই যে মৃত্যুদণ্ড অনুমোদনের যে কথাটা বলা আছে, অর্থাৎ সেশন জাজ যদি কোনো মৃত্যুদণ্ড দিয়ে থাকেন তখন সেটা অনুমোদন নিতে হয় কার? হাইকোর্ট ডিভিশনের। সেটা বলা আছে কোথায়? 374-এ। তাহলে 374 অধীনে তাকে কি নিতে হয়? অনুমোদন নিতে হয়। ক্লিয়ার? Yes. আর জয়েন্ট সেশন জাজ 10 বছর পর্যন্ত অর্থাৎ আপ টু 10 ইয়ার্স পর্যন্ত কি দিতে পারে? শাস্তি দিতে পারেন। ওকে, এবার আমরা 33 দেখলাম, এরপর আমরা চলে যাব 35-এ। এখন আরে, 35-এ কি হ্যালো। বলছে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত নিবে ক্লাস একদিন? এই তো আর একটা লিঙ্কটা শুরু হয়েছিল মনে হয় 11:10 থেকে শুরু করছিলাম, 11:05 থেকে, তাহলে 11:45 শেষ, ওদিকে 15, এদিকে 15:30, আর 10 মিনিট মতো, 28 মিনিট, আর 10 থেকে 12 মিনিট মতো হবে। আমরা অর্থাৎ একটা লিঙ্ক হচ্ছে 40 মিনিট, দুইটা লিঙ্ক 80 মিনিট। সো আমরা প্রত্যেকদিন ওভাবে যাবো 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ ঠিক 10টায় শুরু করবো ইনশাল্লাহ এরপর থেকে। আচ্ছা, এখন আমরা দেখবো আরেকটা বিষয় বলে রাখি, আমরা যে 4 ভাগের 1 ভাগের যে একটা বিধান পড়ছিলাম, এটা আবার প্যানেল কোডের 65-এ বলা আছে। 65-এ বলা আছে প্যানেল কোডের। এই জিনিসগুলো আপনাদের কাছে প্রথমে একটু বেশি কেমন জানি অগোছালো মনে হবে, একটু মানে মাথার উপর দিয়ে যাবে। কিন্তু আপনি যখন একবার পড়ে ফেলবেন, এরপর আপনার কাছে ল জিনিসটা হবে কি জানেন, মানে খুব মজার একটা জিনিস। এই যে যখন এভাবে দেখবেন, মিলাই যখন দেখবেন, খুব মজার একটা জিনিস। এবার আসেন, আমরা এখন দেখবো হচ্ছে আপনার 35, সেকশন 35 বুঝতে হলে আমাকে দুইটা জিনিস বুঝতে হবে। খেয়াল করবেন দুইটা জিনিস। আমরা সাধারণত দেখি যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয় এবং ওই একাধিক অভিযোগকে একত্র গঠন করে বিচার করা যায়, সেটা তো আমরা সবাই জানি আশা করি। এখন একাধিক অপরাধকে একত্র অভিযোগ গঠন করে বিচার করার পরে শাস্তি দিতে হবে, এটাও জানি। এখন এই শাস্তি দিতে গিয়ে দেখা যাচ্ছে দুই ধরনের বিধানটা আমাকে জানতে হলে আমাকে ওয়ার্ড বুঝতে হবে। একটা হচ্ছে কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে হচ্ছে কি একটার পর একটা। আমি বাংলায় বলতেছি, একটার পর একটা। দেখেন, আরেকটা হচ্ছে একসাথে, দুইটা বিষয়। এখন একটার পর একটা একসাথে, অর্থাৎ একাধিক অপরাধকে আমি একসাথে করে বিচার করার পর শাস্তি দিতে যাব। এই শাস্তি দিতে গিয়ে আমাকে এই দুইটা বিষয় বুঝতে হবে। আমি ওনাকে কতটুকু শাস্তি দিব? বিচার তো একসাথে করলাম, একাধিক অপরাধের বিচার একসাথে করলাম, এখন শাস্তি কতটুকু দিব? এই কথাটা সেকশন 35-এ বলা আছে, একটু মনোযোগ রাখবেন। উনি কতটুকু পর্যন্ত দিতে পারে একটু আমরা দেখি। যখন একটার পর একটা বলা থাকবে, তখন সেই ক্ষেত্রে উনি দিতে পারেন হচ্ছে কারা আছে দেখি কি একজন বলেন। একটার পর একটা হইলে 14 বছর, আর একসাথে হইলে ম্যাজিস্ট্রেটের পাওয়ারের দ্বিগুণ। খেয়াল করেন, ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতা আছে তার দ্বিগুণ পর্যন্ত দিতে পারেন। এখন ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা আমরা 32-এ পড়ে আসছি 5 বছর, এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করি তখন আমরা 10 বছর পাই। তার মানে যদি ওই যে একসাথে যদি দেয় বিচার শাস্তি, সেক্ষেত্রে 10 বছরের বেশি দিতে পারবেন না, তার মানে 10 বছর পর্যন্ত দিতে পারবেন। তাহলে কিরকম, ধরেন একটা অপরাধ করলো যার শাস্তি হচ্ছে 10 বছর, আর একটা অপরাধ করলো যার শাস্তি 1 বছর। এখন ম্যাজিস্ট্রেট কি করলো? দুইটাকে একত্র করে পানিশমেন্ট দিবে। এক্ষেত্রে উনি 10 বছর যোগ 1 বছর 11 বছর দিবেন না, দিবেন হচ্ছেন 10 বছর। ক্লিয়ার আশা করি। আচ্ছা, হ্যাঁ, আপনি 7 বছর, আপনি যখন স্পেশাল পাওয়ার করবেন, আপনি ওই যে 33-এর কতে 7 বছরের বিধান পড়ছেন, 29 গতে যখন ট্রাই করবেন 33 গতে 7 বছর দিবেন। এখন আপনার প্রশ্নটা কোন জায়গায় স্পেসিফিক করেন?
অর্থাৎ ওইটা হচ্ছে আপনার স্পেশাল পাওয়ার। আমি এখানে বললাম সাধারণ ক্ষমতার, ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতা তার দ্বিগুণ, এটা কিন্তু স্পেশাল ক্ষমতার না। দেখবেন এখন 35 35 মানে 35 ক। আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন, 35-এর মধ্যে 35-এর মধ্যে যদি রায়ে কোনো কথা উল্লেখ না থাকে, অর্থাৎ একসাথে বা একটার পর একটা এরকম যদি কোনো কথা বলা না থাকে, তাহলে একটার পর একটা চলবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি রায়ের মধ্যে ধরেন একসাথে বা একটার পর একটা এই ধরনের কোনো বিধান উল্লেখ না থাকে, তাহলে একটার পর একটাই চলবে, একটার পর একটাই চলবে। ক্লিয়ার? রাব্বি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার দেখো। আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে আমাদের 35 এটা। জি আপু বলেন। 35 ক বলছিলাম, বাকিরা কি বলেন? 35 35 বলছিলাম আপু। আচ্ছা যাই হোক, ভুল হলে বলিয়েন, কোনো কিছু ইয়া করবেন না। দেখেন এখানে সবাই শিখতে আসছি, আমারও ভুল হইতে পারে, সুতরাং এভাবে বলে দিবেন। যদি আমার ভুল হয় কাইন্ডলি বলে দিবেন, আমি কোনো ধরনের মাইন্ড করব না, কারণ মানুষ মাত্র তো ভুল করে, ঠিক আছে? আর অনেক সময় স্লিপ অফ জি টাং স্যার। হয়ে কিন্তু বলে ফেলতে পারি। জি স্যার, এখন ঠিক আছে। দেখেন 35 কটা, 35 কটা একটু মজার। দেখেন আপনাকে অ্যারেস্ট করা হলো 2018-তে জানুয়ারিতে মনে করেন, আপনার ডিসেম্বরে গিয়ে আপনার বিচার হলো, বিচার হওয়ার পর আপনার শাস্তি দিল, এখন শাস্তি হলো 3 বছর। এখন আপনি কিন্তু অলরেডি 1 বছর ছিলেন, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি 1 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন, আর আপনার পানিশমেন্ট, আপনাকে শাস্তি দেওয়া হলো 3 বছর। এখন প্রশ্ন হচ্ছে আপনি আর কত বছর থাকবেন? আপনি আর থাকবেন হচ্ছে 3 - 1 = 2। অর্থাৎ আপনি এই যে বিচার চলাকালীন সময়ে যতদিন পর্যন্ত আপনি কারাদণ্ডে ছিলেন, কারাদণ্ডের মেয়াদটা, অর্থাৎ জেলে ছিলেন, এই জেলের মেয়াদটা আপনার মূল কারাদণ্ড থেকে মাইনাস হয়ে আর বাকি সময়টা আপনাকে কি করতে হবে? কারাদণ্ড ভোগ করতে হবে। ক্লিয়ার? আমার বল বুঝি নাই। অর্থাৎ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, একটু মনোযোগ দিবেন সবাই। ধরেন অ্যারেস্ট করা হলো 1/1/2018। এখন ওনার বিচার হচ্ছে, বিচার শেষ হলো, আপনার মানে আলটিমেটলি ওনার বিরুদ্ধে রায় দেওয়া হলো ধরেন 1/1/2019। এখন মাঝখানে কিন্তু উনি 1 বছর কিন্তু অলরেডি কি জেলখানায় আছেন। এখন মামলার বিচার হলো, বিচার হওয়ার পরে ওনার বিরুদ্ধে রায় দেওয়া হলো। আচ্ছা কয়েক মিনিট পরে কিন্তু লিঙ্কটা শেষ হয়ে যাবে, একটু খেয়াল রাখেন। ওনার বিরুদ্ধে ওনাকে শাস্তি দেওয়া হলো 3 বছর, 3 বছরের শাস্তি দিল। এখন প্রশ্ন হচ্ছে উনি কি এই 1 তারিখ থেকে 3 বছর জেলখানা থাকবেন, নাকি এখান থেকে 3 বছর? তো এই হিসাবটা করতে গিয়ে বলা হচ্ছে উনি ইতিমধ্যে যতদিন জেলখানায় ছিলেন, এই যে বিচার চলাকালীন সময় উনি যতদিন জেলখানায় ছিলেন, এই সময়টা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ওনাকে দেওয়া হলো 3 বছরের শাস্তি দেওয়া হলো, পানিশমেন্ট দেওয়া হলো। ওইখান থেকে উনি যেহেতু অলরেডি 1 বছর জেলখানায় ছিলেন, ওই 1 বছরটা মাইনাস হয়ে বাকি 2 বছর ওনাকে কারাদণ্ড ভোগ করতে হবে। ক্লিয়ার? এখানে আমার একটা কথা আছে আরিফ, হ্যাঁ রায়ে যদি অন্য কিছু বলা না থাকে হ্যাঁ। তাহলে এই বিধানের এরকম একটা কথা আছে না আমার কাছে। না, এটা হচ্ছে এর আগেরটাতে। এটা হচ্ছে ওই যে এর আগে 35-এ বলে ফেললাম, রায়ে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে একটার পর একটা চলবে। এখন দেখেন, এখন আপনার এটা তো গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একটি ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। সেকশন 35 এটা, সেকশন 35 এ, এই সেকশন 35 এ একটি ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, একটি ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। ব্যতিক্রম, খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 35 ক অ্যাপ্লিকেবল না। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে কি আমার মৃত্যুদণ্ড থেকে আমি যে 5 বছর জেলখানায় ছিলাম সেটা বাদ দেন, এটা বলা যাবে না। সুতরাং মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে। এবার 35-এর পর আমরা 36 আর 37 স্কিপ করে যাব, সরাসরি স্কিপ করব, কারণ 36-এ সাধারণ ক্ষমতা আর 37-এ বিশেষ ক্ষমতা আমরা পড়ে আসছি। আর এখানে ম্যাজিস্ট্রেট বলতে, এখানে খেয়াল করবেন এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয়কে বোঝানো হয়। এই যে 36 এবং 37-এ যে সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে, এখানে যে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয়কে বোঝানো হয়। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। এবার দেখেন সেকশন
39 মজার একটা সেকশন। আমরা তো জানি যে ক্ষমতা অর্পণ করে। এখন ক্ষমতা যখন অর্পণ করে, এই ক্ষমতা অর্পণটা কখন থেকে উনি এক্সিকিউট করবেন? অর্থাৎ ধরেন এখানে আব্দুর রহমান হচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট, ওর উপর কি একটা স্পেশাল পাওয়ার কি করা হলো, মানে ওকে ক্ষমতা অর্পণ করা হলো আর কি। এখন এই ক্ষমতাটা সে কখন থেকে কি করবে? অ্যাপ্লাই করবে যেদিন তার কাছে নিউজটা যাবে, অর্থাৎ গ্যাজেটের কপি তার বরাবর যেদিন গেল সেদিন থেকে সে কি করতে পারবে, অর্থাৎ সেদিন থেকে সেটা অ্যাপ্লাই করা যাবে। অনেক সময় দেখি কি সরকার গ্যাজেট প্রকাশ করলো ধরেন 1 তারিখ, এখন গ্যাজেটটা ওনার কাছে হাতে গেল 20 তারিখ, তাহলে উনি কি 1 তারিখ থেকে অ্যাপ্লাই করবেন? না, উনি যেদিন রিসিভ করলেন সেদিন থেকে ওটা অ্যাপ্লাই করবেন। এতটুকু ক্লিয়ার? সবার কাছে এতটুকু ক্লিয়ার কিনা? সবকিছু ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর হয়তো 1 মিনিট বা 2 মিনিট পরে লিংক শেষ হয়ে যাবে। আমরা শেষ করতে যাচ্ছি আর কি। যা যতটুকু শেষ করলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? ইতি, কোনো প্রবলেম আছে? না, দেখতেছি না এখন, বললে বলতে পারবো। ওকে, থ্যাংক ইউ। পড়তে হবে, কারণ কি জিনিসটা আমাদের প্রত্যেকটা আমাদের ব্রেনের একটা সিস্টেম আছে। ব্রেনের সিস্টেম হচ্ছে কি আচ্ছা একটা কথা বলি, শুন না, হ্যাঁ। 39-এ যে বললে ক্ষমতা অর্পণ, এটা কেমন ক্ষমতা অর্পণ? যে কোনো ক্ষমতা, মানে কি বুঝাইছে এখানে? অর্থাৎ আচ্ছা আমি বলি, আমি এতদিন ছিলাম সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এখন আমাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কি করা হলো? ক্ষমতা দেওয়া হলো। এখন এই যে ক্ষমতাটা আমাকে সরকার গ্যাজেট প্রকাশ করলো বা গ্যাজেট যেদিন প্রকাশ করলো, আমি ওই দিন থেকে কি করতে পারবো না, ওই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা ওই দিন থেকে অ্যাপ্লাই করতে পারবো না। যেদিন আমার কাছে গ্যাজেটের কপিটা আসবে আমি ওই দিন থেকে এটা অ্যাপ্লাই করতে পারবো, তার আগে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, থ্যাংক ইউ। ওকে, আশা করি যদি কোনো ধরনের প্রবলেম থাকে ইনবক্স করতে পারবেন, সমস্যা নাই। আপনি যে কোনো সময় ইনবক্স করবেন, আর নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করব। আর সম্পূর্ণ সিআরপিসি শেষ করার পরে আমরা এটা স্টেজ ওয়াইজ রিভিউ ক্লাসে ডিসকাস করব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর পড়তে হবে, ডাইরেক্টটা পাশে নিয়ে 20 মিনিটের মধ্যে সবাই দাগাই ফেলবেন আর কি। বেশি সেকশন পড়াই নাই, অল্প সেকশন পড়াইছি। সো একটা কালার পেন নিয়ে দাগাই ফেলবেন পরীক্ষার আগে। একদম ইজিলি আপনারা টান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন। আর একটা বিষয়, আমি চাচ্ছিলাম যে ঈদের আজকে 3 তারিখ, আমি চাচ্ছিলাম কি ঈদের আগে সিআরপিসি শেষ করতে, টানা ক্লাস নিতে চাচ্ছিলাম। আপনারা কি বলেন, নেওয়া যায়? শোন না, হ্যাঁ, ওই নেওয়া যায়। রোজা, না 27-এ রোজা টোজা আছে যে, না এর ওখানে আগে শেষ নামাজ। করে দিব, এর আগে শেষ করে দিব। আজকে যদি 20টা হয়, আজকে তো 20টা শেষ, 26টা। আচ্ছা, যদি ইয়ে করা হয়, মানে এই সপ্তাহটা আর কি, শুধু এই সপ্তাহে যদি ইয়ে করা হয়, মানে 5-6 দিন নেওয়া হয়, এরপর থেকে কিন্তু সপ্তাহে 4 দিন নিব। এই সপ্তাহে শুধুমাত্র সিআরপিসিটা শেষ করতে চাচ্ছিলাম, কি বলেন? 8 তারিখ পর্যন্ত তাহলে টানা ভালো নিতে হয়। পারবি। 8 তারিখ, আজকে 3 তারিখ, 5, 6, 4, 5, 6, 7, 8, হ্যাঁ আরো 5 দিন পাচ্ছি। না 8 তারিখ না, 7 তারিখ পর্যন্ত টানা নিতে পারবি, 8 তারিখে পারবি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে, এটা পরে ইয়ে করবো আর কি। 8 ওকে তারিখ তাহলে, শপিং করতে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে না তাহলে, বাবা, আমি আমরা শ্বশুর বাড়ি শেষ করতেছি, আসতেছি। এতটুকুর মধ্যে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।